ত্রিপুরাতে সিপিএম আনার চেষ্টা করছে। দীর্ঘ 25 বছর ধরে যারা জনসাধারণ আমরা এখানে বসবাসকারী আছে, আমাদেরকে সাপও কিনা মরে না, লাঠিও কিনা বামে না, সেই অবস্থাতে আমাদেরকে রেখেছে সিপিএম সরকার। সিপিএম কে সরকার কোরআনির মনে গরিবদেরকে আরো গরিব কোরআনি, এবং বিজেপি না কি বলে দীর্ঘ 5 বছর ধরে কি না করেছে, সব কিছুই করেছে ঠিকই। যারা ভাতা, বৃদ্ধ ভাতা, যারা বয়স্ক ভাতা, কন্যা সন্তান ভাতা, এদেরকে 100 থেকে 80% বরখাস্ত করে 20% তারা বাধা দিয়েছে। ওরা ঠিকই করেছে কাজ। ওই কাজটা আপনারাও লক্ষ্য করে দেখেন। আমরা কি সিপিএম কে ভোট দিব না বিজেপি কে ভোট দিব? বিজেপি আর কিছুই করে না, করে শুধু সম্প্রদায় জাতপাত নিয়ে মানুষকে বিভ্রান্ত করা। এবং আপনারা জানেন অনেক জনে কিনা বলে ত্রিপুরা মথা আসবে না। দেখেন ত্রিপুরা মথা আসবে। আপনারা বিশ্বাস করেন ত্রিপুরা মথা আসছে, কারণ ত্রিপুরা মথা ছাড়া কোন পার্টি মিনিস্ট্রি করতে পারবে না। তাই আমাদের ত্রিপুরাবাসী যারা ভোটার্স তালিকাতে নাম আছে, যারা ভোট দেবেন, সবাইকে আমি আপনাদেরকে অনুরোধ করছি। আমরা যা পেলাম এখানে মানুষের আগ্রহ খুব বেশি দেখা গেল। আমরা এমন এক টাইমে এই মিটিংটা করেছি, আমাদের যে টাইম দেওয়া হয়েছে 3টা থেকে 5টা পর্যন্ত, এখানে এই সময় লোকজন থাকে না। এটা বাজার টাইম নয়, বাজার টাইম সকালবেলার দিকে হয়। যে সকালবেলা যদি আমাদের টাইম দিত তাহলে আরও অনেক বড় মিটিং হতো। তবুও এখানকার যত মানুষ, তার একটা বড় অংশ আজকের এই সভায় যোগদান করেছেন। যেমন বাগানের শ্রমিক শ্রেণীর মানুষ থেকে আরম্ভ করে দার্লং শ্রেণীর মানুষ, উপজাতি অংশের মানুষ এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ এখানে উপস্থিত ছিলেন এবং যারা বক্তব্য রেখেছেন, বক্তব্যের মাঝে মাঝে হাততালি দিয়ে যেভাবে উৎসাহিত করেছেন, এতে বোঝা যায় যে তাদের সমর্থন আমরা পাচ্ছি এবং পেয়েছি, এবং তাকেই পাথেয় করে আমরা এগিয়ে যাব। এবার ত্রিপুরা মথা সরকার ছাড়া কোন সরকার ত্রিপুরাতে আসতে পারবে? ত্রিপুরা মথাকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। আমরা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করি, প্রশাসনে ছিলাম, সুতরাং এইবার কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। না পাওয়ার কারণে এই ত্রিপুরা মথা, এই যে আমাদের পার্টি, যেটা মহারাজা পদ্মত কিশোর মানিক্য বাহাদুর যে পার্টি সুপ্রিমো বা প্রধান, ওনার নেতৃত্বে যে পার্টি গঠিত হয়েছে, তাকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল ত্রিপুরায় সরকার গঠন করতে পারবে না। তার ডাবল ইঞ্জিন সরকার এখানে চালাচ্ছে। এক ইঞ্জিনে তাদের গাড়ি চলে না, তাদের গাড়ি চালাতে গেলে 2টা ইঞ্জিন প্রয়োজন। এটা হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। কংগ্রেস দল শোষণ করেছে, সিপিএম বড় বড় কথা, বড় বড় বুলি বলে মানুষকে ভাওতা দিয়ে দীর্ঘদিন এই ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতায় ছিল। বিগত নির্বাচনে 2018 নির্বাচনে মাত্র 16টা সিট পেয়েছে। পশ্চিমবঙ্গে যে নির্বাচন, সেই নির্বাচনে একটাও সিট পায়নি। ভারতবর্ষের মধ্যে 3 রাজ্যে সিপিএম এর সরকার প্রতিষ্ঠিত ছিল।
এখন ত্রিপুরাতেও নেই, পশ্চিমবঙ্গেও নেই। একমাত্র কংগ্রেস এগুলির সঙ্গে সমঝোতা করে কেরলে একটা সরকার টিম করে চলছে। আজ এই ত্রিপুরা রাজা, ত্রিপুরার যারা আদি অধিবাসী যারা আছেন, ট্রাইবেলরা ছাড়া সমতলের যে সমস্ত উপজাতি অংশের মানুষ, নন ট্রাইবেল, যাদের মধ্যে মুসলমান আছে, মণিপুরি আছে, এছাড়া বিভিন্ন চা বাগানে, ত্রিপুরার মধ্যে অনেকগুলি চা বাগান আছে, সেই চা বাগানগুলির যারা শ্রমিক, যারা হিন্দুস্তানি, ছোটনাগপুর এলাকা থেকে, ঝাড়খণ্ড এলাকা থেকে, বিহারের কোনো অংশ থেকে যাদেরকে মহারাজ বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর এনেছিলেন প্রথম ত্রিপুরায়, এনে এখান থেকে বেশি দূর নয়, উত্তর দিকে হীরাছড়া নামে একটা চা বাগান আছে। এটা নাম ছিল দি সিলকট টি এস্টেট প্রাইভেট কোম্পানি লিমিটেড। এই চা বাগান, প্রথম ত্রিপুরার চা বাগান, সেইটা প্রতিষ্ঠিত হয় মহারাজ বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের আনুকূল্যে, ওনার প্রচেষ্টায়, এবং যারা শিল্প উদ্যোগপতি আছেন তাদের সাহায্যে। এই সমস্ত চা বাগানের যারা শ্রমিক, এইখানকার যারা আদি অধিবাসী, পূর্ববঙ্গ থেকে মুসলমানদের, আসামের কাছাড় জেলা ইত্যাদি থেকে মণিপুরী সম্প্রদায়ের মানুষকে, যাদের ভাষাগত সংখ্যালঘু বলা হয় আর মুসলমানদের ধর্মীয় সংখ্যালঘু বলা হয়, চা বাগানের যারা শ্রমিক, সেই শ্রমিক শ্রেণী, এছাড়াও শিডিউল কাস্টের মধ্যে যারা অত্যন্ত পিছিয়ে পড়া বর্গের মানুষ, যেমন মালাকার, শব্দকর, বাদ্যকর, যমশূদ্র, নম, বাসপার, যারা ঝাড়ু দেয় বিভিন্ন অফিস আদালতে, সেই ঝাড়ুদার শ্রেণীর মানুষ যারা আছে তাদের, এবং আরো যারা অনুন্নত শ্রেণীর মানুষ, তাদের জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য ত্রিপুরা রাজা শ্রীযুক্ত প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর এই ত্রিপুরা মথা রাজনৈতিক দল গঠন করেছেন। কারণ উনার যারা পূর্বপুরুষ, রাধা কিশোর মাণিক্য বাহাদুর, বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর, বীরচন্দ্র মাণিক্য বাহাদুর, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, এদের আহ্বানে আমরা যারা ত্রিপুরার আদি অধিবাসী, আমরা বিভিন্ন জায়গা থেকে ত্রিপুরায় এসে ত্রিপুরা সমতল ভূমিকে আমরা জঙ্গল মুক্ত করে, আবাদ করে, এখানে আমরা ক্ষেত খামারের কাজ সৃষ্টি করেছি, এবং ত্রিপুরার জমিকে আমরা কৃষিযোগ্য জমি করেছি, কাল্টিভেবল ল্যান্ড আমরা সৃষ্টি করেছি। কিন্তু কোন সরকার, কি বিজেপি, কি কংগ্রেস, কি সিপিএম, এরা কেউই আমাদের উন্নয়নের জন্য, মানুষের বাঁচার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন, যেগুলি ছাড়া মানুষ বাঁচে না, যাকে বলা হয় মানুষের ন্যূনতম চাহিদা, সেই ন্যূনতম চাহিদাকে কোনো সরকার, কোনো দল কোনো দিনই মেটাতে পারেনি, মেটায়নি। কারণ এটা তাদের স্বার্থের পরিপন্থী। তারা নিজেদের স্বার্থকে সামনে রেখে কিভাবে তাদের গাড়ি হবে, কিভাবে তাদের বড় বড় বিল্ডিং বাড়ি হবে, কিভাবে তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ, শালি ইত্যাদি শালা টালা আছে যারা, তাদের চাকরি কিভাবে হবে, তারা সেই ধান্দা করেছে। কি কংগ্রেস, কি বিজেপি, কি সিপিএম, আমাদের মতন যারা গরিব মানুষ, তাদের জন্য তারা কিছুই করেনি। আমি আমার নিজের যোগ্যতায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমি এমএ পাস করেছি। তারপর ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েছি। এই পরীক্ষা দিয়ে পাস করে আমি এসডিও ইত্যাদি হয়েছি। আমাকে দয়া করে কেউ চাকরি দেয়নি। আমার নিজের যোগ্যতায় আমি এই চাকরি লাভ করেছিলাম, এবং ইদানিং ওই কয়েক বছর আগে আমি চাকরি থেকে পেনশন পেয়েছি, এবং দীর্ঘদিন আমি এই সিপিএম পার্টির সঙ্গে যুক্ত ছিলাম, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে।
কিন্তু এই রাজনৈতিক দলের মতন বিষাক্ত সাপ আর কোন রাজনৈতিক দল নেই। এরা চোরকে বলে চুরি করো, আর গৃহস্থকে বলে সজাগ থাকো। অন্ধকার করে দে মা, লুটে পুটে খাই, এটাই হচ্ছে এদের রাজনৈতিক বক্তব্য। 52 নম্বর চণ্ডীপুর কেন্দ্রের যিনি বিধায়ক, আমি নাম বলতে চাই না, নাম ধরে বক্তব্য রাখা ঠিক নয়। যিনি বিধায়ক আপনারা নিশ্চয় জানেন, ওনাকে চেনেন। 2018 সালে ভোট পাওয়ার সময় ঘরে ঘরে দুয়ারে দুয়ারে এসে আপনাদের কাছে তিনি করজোড়ে ভোট ভিক্ষা করেছিলেন। ভোট পাওয়ার পর এই যে 5 বছর গেল, 5 বছরে তার দেখা কদিন আপনারা পেয়েছেন? তার দেখা পাওয়া যায়নি। কৈলাসহর সিটের যিনি স্ট্যান্ডিং এমএলএ, সেই স্ট্যান্ডিং এমএলএ কে সিপিএম পার্টি যখন নমিনেশন দেয়নি, কংগ্রেসের সঙ্গে জোট করার কারণে তাকে প্রার্থীপদ না দেওয়ায় সে অত্যন্ত বিরক্ত এবং রাগ করে ক্ষুব্ধ। 1 লক্ষ টাকা সে ভাতা পায়। আগে এমএলএরা ভাতা পেত 500 টাকা। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম 500 টাকা। আমি একজন এমএলএ, ধর্মনগর বাড়ি, ওনার নাম ওয়াজেদ আলী, ধর্মনগরের এমএলএ ছিলেন। উনাকে আমি দেখেছি, অফিস ছিল যে এসবিআই এর যে ব্রাঞ্চ অফিস, সেই ব্রাঞ্চ থেকে তিনি 500 টাকা ভাতা সেখান থেকে তিনি তুলছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি 500 টাকা কি ব্যাপার এটা? না, এটা আমাদের এমএলএদের ভাতা। এমএলএদের ভাতা তখন ছিল 500, আমরা যখন ছাত্র তখন, আর এখন সেটা হয়েছে 1 লক্ষ টাকার উপর। তারা বড় বড় লিফলেট হাতে নিয়ে ঘরে ঘরে সুশাসন বলে ঘুরছে। সেই লিফলেটটা আপনারা পরে দেখবেন। সেই লিফলেটে কি লেখা আছে? ভারত সরকার কি কাজ করেছে সেই কাজগুলো লেখা আছে, কিন্তু আমার এই ত্রিপুরার সরকার কি করেছে তার কোনো উল্লেখ নেই। এই যে বড় বড় হাইওয়ে গুলো হচ্ছে, ঘর দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, কারেন্ট দেওয়া হচ্ছে, গ্যাস দেওয়া হচ্ছে, সব কিছু কেন্দ্র সরকারের কাজ, কিন্তু তারা সেই কাজটাকে বিক্রি করে ত্রিপুরার মানুষকে বোকা বানিয়ে ত্রিপুরা রাজ্যে একটা সরকার প্রতিষ্ঠা করে রেখেছে, যে সরকার দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি করছে সেই সরকার। আপনারা জানেন, যিনি আপনাদের এই অঞ্চলে যাকে প্রার্থী করা হয়েছে চণ্ডীপুরে এতজন নেতৃত্ব থাকা সত্ত্বেও এই ভ্রষ্ট নেতারা চণ্ডীপুরে একজন ভালো মানুষ খুঁজে পায়নি। এক ভ্রষ্ট নেতা, এক দুর্নীতিবাজ ব্যক্তিকে এনে আমাদের এখানে প্রার্থী করে দিয়েছেন, যেটা আমরা কোনো মতেই মানতে পারি নাই। আমরা বারবার বলেছি, আপনারা যাকেই দেন, যাকেই প্রার্থী করুন, আমাদের চণ্ডীপুরের লোক হতে হবে, কিন্তু তারা আমাদের সেই কথা তারা রাখেননি। না রেখে একটা ভালো মানুষ দিলেও আমরা মানতাম। যে ব্যক্তি দুর্নীতিতে যুক্ত, আপনারা শুনেছেন টিআইডিসি চেয়ারম্যানের পদে ছিলেন উনি, সেই টিআইডিসি অফিসে আজকে 8 মাস ধরে তালা লাগানো আছে। টিআইডিসি চেয়ারম্যানের অফিসে তালা, টিআইডিসি ডিরেক্টরের অফিসে তালা আমাদের আদালত লাগিয়ে দিয়েছে। কেন লাগিয়ে দিয়েছে? দুর্নীতি করার অপরাধে। যে পার্টির সরকার চলছে ত্রিপুরা রাজ্যে, সেই পার্টির সরকারের একটা অফিস আদালত তারা লাগিয়ে দিয়েছে। আজকে পর্যন্ত তারা সেই তালা খুলতে পারেনি। তারা হাইকোর্টে যেতে পারত, তারা সুপ্রিম কোর্টে যেতে পারত, কিন্তু যেতে পারছে না, কারণ তারা অন্যায় করেছে, অপরাধ করেছে। তারা কিভাবে তারা সুপ্রিম কোর্টে যাবে বা হাইকোর্টে যাবে? তার প্রমাণ আজকে 8 মাস হয়ে গেল তাদের অফিসে তালা লাগানো, সেই অফিসটা আজকে পর্যন্ত তালা বন্ধ হয়ে আছে। এই হচ্ছে আমাদের সরকার। গতকালকে না গত পরশুদিন চালাচ্ছে, রাজ্য সরকার চালাচ্ছে, একটা ম্যানিফেস্টো তৈরি করেছে, নির্বাচনী ইস্তাহার যাকে বলি,
আমরা সরকারে এলে আমরা কি কি কাজ করব। এত জঘন্য এত নিচু মানের একটা ম্যানিফেস্টো তৈরি করেছে তারা, যেটা দেখলে যে ভারতীয় জনতা পার্টি একটা জাতীয় দল না একটি আঞ্চলিক দল। রাজনীতি করার জন্য মানুষকে মিথ্যা প্রলোভন দেওয়ার জন্য এমন একটা ম্যানিফেস্টো তৈরি করেছে। তারা মনে করেছে ত্রিপুরার মানুষ বোকা। কি লেখা আছে সেখানে সেই ম্যানিফেস্টোতে, তারা সরকারে এলে আয়ুষ্মান ভারত পরিকল্পনা যে কর্মসূচি, সেটা সর্বভারতীয় কর্মসূচি। সেখানে তারা কি বলেছেন, আয়ুষ্মান ভারত কর্মসূচিতে কি লেখা আছে, বছরে বা 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, স্বাস্থ্যের আপনার চিকিৎসার সুবিধা দেওয়া হবে। সেটা কেন্দ্র সরকারের প্রকল্প। আমার ত্রিপুরা রাজ্যের সরকার তার ইলেকশন ম্যানিফেস্টোতে লিখেছে তারা সরকার এলে নাকি সেটাকে 10 লক্ষ টাকা করবে। কিষাণ সম্মান নিধি সর্বভারতীয় একটি প্রকল্প, সর্বভারতীয় কর্মসূচি। আমার এই ভারতীয় জনতা পার্টি তাদের ম্যানিফেস্টোতে লিখেছে তারা যদি সরকারে আসে এই কিষাণ সম্মান নিধি নাকি তারা 6,000 থেকে 8,000 করবেন। এইভাবে যতগুলি এখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সবগুলো মিথ্যা, মানুষকে বোকা বানানোর জন্য সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেদিন আমাদের ম্যানিফেস্টো, আমাদের ত্রিপুরা জনতা পার্টির ম্যানিফেস্টোকে নিয়ে টিটকারি মেরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উনি নিজেই জানেন না ম্যানিফেস্টো কাকে বলে, ম্যানিফেস্টো বানান করতে পারবেন না, টিটকারি মারছেন আমাদের ম্যানিফেস্টোকে নিয়ে। আমরা তাদের মতো মিথ্যা নির্বাচনী ইস্তাহার তৈরি করি নাই। আমরা যা বলেছি সেই কাজগুলো আমরা 150 দিনের মধ্যে করব বলে আমাদের মহারাজ কথা দিয়েছেন। আর ওনারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলোকে ওনা বানিয়ে দেবেন, যেটা ওনার ক্ষমতার বাইরেও কোনোদিনও করতে পারবে না। এইভাবে ত্রিপুরা রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছে এই সরকার। 5 বছর শাসন করেছে। আপনারাই বলুন এই সরকার কি কাজ করেছে, আমাকে একটা কাজ দেখান। ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার, যে পার্টিতে আমিও ছিলাম, সেই পার্টির সরকার আমার ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নয়নের জন্য কোন কাজটি করেছে আপনারা নিজেরা বলতে পারবেন না। তারা শুধু কেন্দ্রের কাজকে বিক্রি করে করে রাজনীতি করে যাচ্ছে। অযোগ্য অপদার্থ কিছু মন্ত্রী নেতা তৈরি করে রাখা হয়েছে, যেখানে আগরতলাতে বসিয়ে দেওয়া হয়েছে, যারা কিছুই জানে না, সরকার কিভাবে চালাতে হয় সেটাও জানে না, দল কিভাবে চালাতে হয় সেটাও জানে না। যার কারণে ভারতীয় জনতা পার্টির 30 বছরের কার্যকর্তা, 40 বছরের কার্যকর্তা, যারা 30-40 বছর ধরে এই পার্টিতে কাজ করে আসছেন, সবাই এই পার্টি ছেড়ে দিয়েছেন। যেখানে ভালো মানুষের কোনো স্থান নাই, সেই পার্টির সরকার কোনোদিনও দীর্ঘস্থায়ী হবে না। বন্ধুগণ, আপনারা সবাই জানেন এইবারের নির্বাচনে, 2023 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার আর আসছে না। কারণ এই সরকার এই দলের, এই ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য কোনো কিছুই করেনি। যার কারণে এই 5 বছর পরে এই সরকারের পতন অনিবার্য হয়ে গেছে। বন্ধুগণ, আমরা ত্রিপুরা জনতা পার্টি, আপনারা শুনেছেন, কিছুক্ষণ আগে শুনেছেন, আমাদের মহারাজ পদ্মত কিশোর মানিক্য বাহাদুর ত্রিপুরা রাজ্যের রাজবংশের লোক, সেই ব্যক্তি একটা পার্টি তৈরি করেছেন এবং অল্প দিনের মধ্যে ত্রিপুরা রাজ্যের এডিসি দখল করেছেন। আজকে এই অল্প সময়ের মধ্যে উনি ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও অংশগ্রহণ করেছেন। সেটা সাধারণ ব্যাপার নয়, সাধারণ কথা নয়। আমরা ভারতীয় জনতা পার্টিতে ছিলাম 2003 সালে, 2008 সালে আমরা 30-40 জন প্রার্থী দিতে পারি না একটা জাতীয় দলে থাকা সত্ত্বেও, কিন্তু মহারাজ পদ্মত কিশোর প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে, যে পার্টির বয়স আজকে 5 বছরও হয়নি, সেই পার্টি থেকে উনি 42 জন প্রার্থী দিয়েছেন। এটা সাধারণ কথা নয়। 42 জন বিধানসভার প্রার্থী দেওয়া কয়েকশো কোটি টাকা খরচ হয়। সেই টাকা
নিজের পকেট থেকে খরচ করে বিজেপির মতো কংগ্রেসের মতো দালালির টাকা নিয়ে উনি রাজনীতি করছেন না। উনি নিজের সম্পত্তি বিক্রি করে ত্রিপুরা রাজ্যের মানুষকে সুশাসন দেওয়ার জন্য উনি রাজনীতি করছেন। ওনার কোনো দরকার ছিল না রাজনীতিতে আসা, শুধু ত্রিপুরার মানুষের এই দুঃখ দুর্দশাকে দেখে এই মানুষের দুঃখ দুর্দশাকে দূর করার জন্য উনি রাজনীতিতে এসছেন। অনেকে বলেন উনি নাকি বাঙালি বিরোধী। আজকে ত্রিপুরা মোদা পার্টি 42 জন প্রার্থী দিয়েছেন, 20টা আসন এসটি রিজার্ভ, 22টা আসনের হিসাব করুন, 22টা আসনে 13টি আসনে বাঙালি প্রার্থী করেছেন, 2টি আসনে মুসলমান প্রার্থী করেছেন, 2টি আসনে মণিপুরি প্রার্থী করেছেন এবং এই 22টা আসনের মধ্যে 5টি আসনে জনজাতি প্রার্থী করেছেন। সবাইকে সমান মর্যাদা দিয়েছেন, যেটা অন্য কোন ত্রিপুরা রাজ্যের বা ভারতবর্ষের কোন রাজনৈতিক দল যে মর্যাদা দেয়নি। প্রদ্যোৎ কিশোর মানিক্য বাহাদুর প্রত্যেকটা ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জাতিগোষ্ঠীকে সম্মান জানিয়ে তাদেরকে উপযুক্ত স্থান দিয়েছেন। তার জন্য আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওনার উদ্দেশ্য এই রাজ্যে যারা অবহেলিত নিপীড়িত তাদের উন্নয়ন। এসসি যাদেরকে শিডিউল কাস্ট বলা হয়, তপশিলি জাতি, সেই তপশিলি জাতি কারা? মালাকার, শুক্লবৈদ্য, নমশূদ্র, শব্দকর, নম, বাদ্যকর, বাসপার, এই যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, এরা শিডিউল কাস্ট সম্প্রদায়ের তপশিলি জাতি। এই সম্প্রদায়গুলোর নাম শুনেন আপনারা? এই সম্প্রদায়গুলোকে দাবিয়ে রাখা হয়েছে, এদের উপরে উঠতে দেওয়া হচ্ছে না। বাকি জাতিগোষ্ঠীরা তাদেরকে দাবিয়ে রেখেছেন, তাদের উন্নয়নের কথা উনি চিন্তা করছেন। কেননা এই যে জাতিগোষ্ঠীগুলা ত্রিপুরা মহারাজ বাইরে থেকে এনে বসতি স্থাপন করিয়েছিলেন, যার কারণে ওনার দুঃখ। যাদেরকে আমার বাপ দাদারা